আছেন কমরেড খালিকুজ্জামান, সাধারণ সম্পাদক বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। আমাদের সঙ্গে আছেন কাজী ফিরোজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি। আমাদের সঙ্গে আছেন আব্দুল ওয়াদুদ দারা এমপি, সভাপতি খাদ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমেদ। আমরা আলোচনা এই আশাবাদের অংশটা দিয়ে কিন্তু শুরু করতে চাই যে তাহলে কি ব্যাপারটা এইরকম যে বছরের শুরুতে, বিশেষ করে কাজী ফিরোজ রশিদ আপনার কাছে যেতে চাই শুরুতে, যে বছরের শুরুতে আমরা যে একটা নিরাশার মধ্যে ছিলাম, মনে হচ্ছিল যে বাংলাদেশে আদৌ আর সুস্থ স্বাভাবিক জীবন শুরু হবে কিনা, সেখান থেকে আশাবাদের এই যে উত্থান, এই উত্থানের পেছনে ব্যক্তি শেখ হাসিনার অবদান আপনি কি মনে করেন? ধন্যবাদ। আসলে আপনি গত বছরের কথা বলছেন, গত বছরের জানুয়ারির প্রথম থেকে আমরা 2 বছরের তো পূর্তি, সেজন্য সারা বাংলাদেশের মানুষ যে তাণ্ডব দেখেছিল, যে ধ্বংস দেখেছিল, জ্বালাও পোড়াও এবং একটি অনিশ্চিত ভবিষ্যৎ। সন্ধ্যা পরে কেউ ঘর থেকে বেরোতো না, সাধারণ লোক, এবং তারা ঘরের মধ্যে টেলিভিশন খেলে দেখতেই থাকতো, এখানে আগুন জ্বলতেছে, এখানে মানুষকে বার্নিংটি নিয়ে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, এখানে গুলি হচ্ছে, ওখানে অগ্নিসংযোগ, অর্থাৎ একটা ধ্বংসের মনে হচ্ছে এটা গৃহযুদ্ধ লেগে গেছে দেশে। সেখান থেকে এমনও অনেক লোক আছে যারা তখন মনে করছে দেশে বসবাসযোগ্য হয়ে যাচ্ছে। তাই সেই গত বছরের তুলনায় এই বছরটা আপনি দেখেন, তারপরে 3 মাস যে ধ্বংসযজ্ঞ চলেছে, তারপরেই কিন্তু দেশ আস্তে আস্তে শীতল হাওয়া বইতে শুরু করেছে। এবং ঠিক এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রাখলেন, ওনার নিজে চোখে মুখে ছিল আত্মপ্রত্যয়ের চিহ্ন। এবং এটা ঠিক যে বাঙালিরা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং আশাবাদী। এই বাঙালি একদিন 71 সালে আমরা 9 মাসে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার দেহটিয়ে দেশ স্বাধীন করেছি। সেদিন কিন্তু অনেকে বলেছিল যে কোনো দিন পাকিস্তানে এত বিশাল বড় আর্মি, বিশ্বের মধ্যে অনেক নাম করা যুদ্ধবাজ একটি আর্মি, তাদের সাথে তোমরা খালি হাতে লড়ে একটি দেশ স্বাধীন করবা, এটা তো স্বপ্নও কেউ দেখে না। কিন্তু বঙ্গবন্ধু আহ্বানে আমরা যারা সেদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমরা দেখিয়ে দিয়েছিলাম 9 মাসে দেশ স্বাধীন করে যে বাঙালিরা পারে। এবং আমরা সেইখান থেকেই শুরু হয়েছে। দেখেন, আমরা হিমালয় পাহাড় জয় করেছি, আমাদের মেয়েরা পর্যন্ত, মহিলারা হিমালয় পাহাড়, আমাদের ইশাত মজুমদারের। হ্যাঁ, ক্রিকেটে আমরা বিশ্বকে তাক লেগে দিয়েছি অল্প কয়েকদিনের মধ্যে। কেউ চিন্তা করতে পারেনি যে বাঙালিরা একদিন বিশ্বকে তাক লেগে দেবে ক্রিকেটে। সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে একটা সফলতা এসেছে দেশের। একদিন মানুষ যখন 7 কোটি মানুষ ছিল এই দেশে, বা 7.5 কোটি, তখন কিন্তু এক বেলা অথবা আধা বেলা আমরা সবসময় এই আলোচনাটি যখন করি তখন কিন্তু একটা বিষয় আমরা বোধহয় বলে ফেলি, যে এবং সেটি আমরা বিশ্লেষণ করতে চাই যে আসলে এখানকার গণমানুষ তারা তাদের মতো এগিয়ে যাচ্ছে, সরকারের এখানে ভূমিকা খুবই ক্ষীণ। আমি একটা কথা দেখেন, একটা চালক লাগে, মানুষ তো এগিয়ে যাচ্ছে, কিন্তু সেই কোন পথে মানুষকে এগিয়ে নিয়ে যাবে? পথ তো অনেকগুলো আছে। ধ্বংসের পথে নেবেন, না অগ্রগতির পথে নেবেন, প্রগতির পথে নেবেন? আমরা ফিরবো আপনার কাছে, কমরেড খালিকুজ্জামান, আপনার কাছে এই জায়গাটাতে আবার একটু ফিরতে চাই। সাধারণ কখনো কখনো বলে ফেলা হয় যে বাংলাদেশের যে অগ্রগতি, যদি আপনি মনে করেন ব্যক্তিগতভাবে আমি জানি না, যে যদি কিছু হয়ে থাকে, যা কিছু পরিসংখ্যান আজকে আমরা শুনলাম, তাতে বলা হয় যে এই অগ্রগতির পেছনে আসলে মানুষের, মানুষের সমষ্টির মানুষের যতটুকু অবদান, সে কারণেই দেশ এগুচ্ছে। আপনি যতখানি বক্তব্য আমরা শুনলাম আর কি, এর মধ্যে অনেক বিষয় আছে যে আগেও আমরা সেগুলি শুনেছি বা বিভিন্ন সময় এগুলি বলা হয়ে থাকে। এর মধ্যে একটা নববর্ষের শুভেচ্ছার বক্তব্য ছিল। আচ্ছা, এর মধ্যে উন্নয়ন সাফল্যের একটা বয়ান আছে। আর যে আমরা সাধারণত যেটা বুঝি যে একটা সরকার তার কি হয় যে প্রতি 1 বছর পর পরও তিনি তার কাজের একটা দিতে পারেন, কারণ ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তাহলে জনগণের ক্ষমতা, সেই ক্ষমতা জনগণের প্রতিনিধি হিসাবে কিভাবে তারা পালন করছেন, কতটা দায়িত্ব, এই ব্যাপারে একটা জবাবদিহিতামূলক বক্তব্য। কিন্তু আমাদের দেশে সাধারণত সেভাবে বক্তব্যটা আসে না। তাহলে যারা বক্তব্যটা দেন তারা নিজেরা শাসক হন এবং তারা কি কি কাজ করেছেন, তাদের যে কীর্তি সাফল্যের বর্ণনা দেন।
আর হচ্ছে জনগণের প্রতিনিধি আপনার বিবেচনায় আসলে তখন কি বলতে পারতেন? তিনি তো যিনি আমি দায়িত্বে ওনার কথা থাকবেন। বলছি না, সাধারণতভাবে এটা ওনার বক্তব্য না, সাধারণভাবে আমাদের দেশে চলে এসছে। সেটা হলো জনসাধারণের, যদিও এখানে অনেক প্রশ্ন আছে যে ভোট পেয়েছে কিনা, ভোট হয়েছে কিনা ইত্যাদি বিতর্কের বাইরেও, কারণ সাধারণত কথা হলো যে জনগণ, ক্ষমতার মালিক তো কিন্তু কোনো দল না, মালিক তো জনগণ। তাহলে জনসাধারণ যেহেতু 16 কোটি লোক তো এক জায়গায় বসে দেশ শাসন করতে পারে না, 300 ভাগ করে প্রতিনিধি পাঠায়, সেখান থেকে একটা নির্বাহী শক্তি আসে, তারা জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা, মতামত, স্বার্থে অনুকূলে কাজ করছে কিনা সেই ব্যাপারে একটা দায়িত্বশীল তারা জবাবদিহি, সেটা এক জিনিস। আরটা হচ্ছে আমরা এই করেছি আমাদের সাফল্য ইত্যাদি, সেটা একটা বয়ান, সেটা দিলে কোনো ক্ষতি হচ্ছে না তা বলছি না, কিন্তু কোনটা হচ্ছে সেটা বলছি। এখন এখানে যেমন যে বিষয়টা আসছে যে আপনার সংঘর্ষ এবং শান্তির কথা বলছিলেন, কোনো সংঘর্ষ আছে সেটা কিন্তু আসলে সংঘর্ষের ভিত্তিটাকে শেষ করে দেয়, বা একটা মানে সমস্যা, বা যেটা বললেন যে সংঘাতের সমাপ্তি করে। যেমন 1971 সালে অনেকে সংঘর্ষ বলে, কিন্তু মুক্তিযুদ্ধ সশস্ত্র লড়াই আমরা করেছি, কিন্তু আমরা একটা সমস্যার মীমাংসা করেছি। আবার কোনো সংঘাত আছে সেটা সংঘর্ষের পরিধি বিস্তৃত করে। আবার শান্তিও, কোনো শান্তি আছে প্রশান্তি প্রগতির দ্বার উন্মোচন করে, আবার কোনো শান্তি আছে অশান্তির পূর্বক্ষেত্র রচনা করে। সব মিলিয়ে, কারণ আমরা অনেক সময় দেখছি অনেকে 1/11-এর সময় তো শান্তিপূর্ণভাবে এসে অনেকে সালাম দেয়। এই মুহূর্তে আমরা কি অবস্থায় আছি? এখন আজকে যে বক্তব্য সেটা বলছি, যেমন এখানে সবটা বললেন অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, খাদ্য, শিল্প, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, সেতু, রেল, নৌ, স্থানীয় যোগাযোগ, অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ডাক, টেলিযোগাযোগ, সমাজ কল্যাণ, সামাজিক নিরাপত্তা, মহিলা শিশু উন্নয়ন, সমবায়, পরিবেশ, বন, আইন, প্রবাসী কল্যাণ, কর্মসংস্থান, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, গৃহায়ন, গণপূর্ত, বেসামরিক, পর্যটন, মুক্তিযুদ্ধ বিষয়ক, ধর্ম, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, আরো সবগুলি ওনার বক্তব্যে আছে। জি, এখন এই কথাগুলির মধ্যে এই সবগুলো নিয়ে বাংলাদেশ, এই সবগুলির মধ্যে একটা বক্তব্য এসছে। জি, তাহলে এটা যেটা ভালো হতো, যেমন একটা এই তাৎক্ষণিক এই কথাগুলির প্রেক্ষিতে সবগুলি বলার এখানে সময় নাই, যে পরিবেশন নাই, কিন্তু এখানে যে কথা আমি আপনার কাছে আবারও যেতেই চাই এইভাবে, যে মানে আসলে এখন আমরা কি অবস্থায় আছি। উনি বক্তব্য দিয়েছেন, উনি বলেছেন যে বাংলাদেশ এখন মধ্য আয়ের দেশে পৌঁছে যাবে 2021 সালের মধ্যে, নিম্ন মধ্য আয়ের দেশে পৌঁছে গেছে। সেটা একটা, যেমন সুইজারল্যান্ডের মতো আমরা দেশ হব, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে সুইস ব্যাংকে যে বাংলাদেশের 4554 কোটি টাকা যে পাচার হয়ে ওখানে আছে, এই টাকাটার কি হবে? এই দুটোর সঙ্গে কোনো বিরোধ কি আছে কিনা? ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ আমার বিজ্ঞ দুই আলোচক, এবং ধন্যবাদ শাকিল ভাই, প্রথমবারের মতো আপনার সাথে কথা বলছি এক্ষেত্রে, ধন্যবাদ এই জন্য আপনাকে। আসলে মূল বিষয়টি হচ্ছে যে আইন আছে দুষ্টের দমন, শিষ্টের লালন। সে আইনের সমস্ত প্রয়োগ সবসময় সব দেশ সমভাবে করতে পারে এমনটি নয়। তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ, জনবহুল, অত্যন্ত জনবহুল ছোট একটা ভূখণ্ডের বাংলাদেশ, সেখানে জননেত্রী শেখ হাসিনা আজকের এই ভাষণ, আজকের এই বক্তব্য, আমি মনে করি বাঙালি জাতীয় জীবনে একটি তাৎপর্যপূর্ণ দিন, কারণ দ্বিতীয়বারের মতো আমরা 2 বছর এই সরকার তার সময় অতিক্রম করলো। বাংলাদেশের যে অশান্তির যারা বলে খলনায়ক ছিল, অশান্তির খলনায়করা যে নায়কের ভূমিকায় আবির্ভূত হওয়ার চেষ্টা করেছে, সেই অশান্তির রাজা এবং রানীর পতন এই বাংলাদেশের মানুষ করেছে। বিগত 2 বছর টানা তাদের এই বিক্ষোভ যন্ত্রণাকে মানুষ পদদলিত করে মানুষ শান্তির পথে, শেখ হাসিনার দিক নির্দেশনায় মানুষ কিন্তু উন্নয়ন এবং গণতন্ত্রকে সমুন্নত রাখার চেষ্টা করে যাচ্ছে। এখন এই ক্ষেত্রে কোনো বিষয় কিন্তু পৃথিবীর জন্য অ্যাবসলিউট না, মানে বিজ্ঞান বলছে নো অ্যাবসলিউট, সব জায়গায় কিছু না কিছু সমস্যা থাকেই। কিন্তু বিষয় সেটাই হলো যে রাষ্ট্রনায়ক যে কাজটি করছে তাতে বাংলাদেশ যদি একটু সংখ্যাতত্ত্বভাবে বিশ্লেষণ করা যায়, আজকে ওনার বক্তব্যের মধ্যেও কিন্তু এসছে যে বাংলাদেশকে এগোচ্ছে নাকি পিছনে যাচ্ছে। আমি বোধ করি ওনার বক্তব্য যদি কোনোটিকে পিছনে ফেলে দেওয়া যায় তাহলে আমি এটা মেনে নিতে রাজি আছি। যেমন উনি বলেছে যে দরিদ্রর হার 41 থেকে 22%, এটি কিন্তু সকল সেন্সাসই বলছে। যেমন অতি দরিদ্র 27 থেকে 7, এটা কিন্তু সকল সেন্সাস বলছে, এগুলো তো মিথ্যা কিছু নয়। আজকে 51% থেকে শিক্ষার হার চলে গেছে 71%। 34 কোটি বই তো কয়দিন আগে বিতরণ করলাম। এই যে সত্য বাস্তব ভিত্তিগুলো বলতেই হবে। কমরেড খালিকুজ্জামান যেটা বলছিল যে বলা যাবে, মানে বয়ানটা হয় যে সরকারি পরিচালনা করে। আমি যদি কোনো সংসারের সন্তান পিতা হয়ে থাকি, আমি কিন্তু সন্তানদের বলি দেখো আমি এইভাবে কাজ করছি তোমাদের জন্য, তো তোমরা আমার এই ভালো পথে পরিচালনা হোক। এ তো গাইড যে করবে তার তো সিস্টেমটা সেটাই আছে। মানুষের যে কর্মস্পৃহা, আমি বলি কর্মস্পৃহা কোথা থেকে তৈরি হয়? যে আশাবাদ থেকে তৈরি হয়। আজকে বাংলাদেশকে তুলনা করা হচ্ছে এইভাবে যে আপনি যদি আমাদের দেশের কি বলে উন্নয়নের চিত্র দেখেন, এত যে অনুন্নয়ন চলছে গোটা পৃথিবীতে, মন্দা যাচ্ছে,
যাচ্ছে, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এটা বলছে কে, যারা একসময় আমাদের চরম নিন্দা করতো তারাও বলতে বাধ্য হচ্ছে যে আগামীতে এইবার 6.7-এর কাছে যাবে। এশিয়ার মধ্যে 3টি দেশ, তার মধ্যে বাংলাদেশ। তো এই বিষয়গুলো কিন্তু আমলে আনতে হবে, মানুষকে জানান দিতে হবে যে আমরা একটি আস্তে আস্তে হলেও একটি দ্রুততম সময়ের মধ্যেই আমি বলতে পারি যে একটি জায়গায় চলে গেছি যেটা নিয়ে গোটা পৃথিবী এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এমনকি যারা আমাদের চরম নিন্দুক তারাও বলতে বাধ্য হচ্ছে যে তোমরা যদি দ্রুততম সময়ের মধ্যে জনগণের কল্যাণে কিছু করো তাহলে শেখ হাসিনার দিকে দেখো, বাংলাদেশের দিকে দেখো। এটা এমনি বলছে না। আর দেখুন, জাতিসংঘ তো গোটা পৃথিবীর সমস্ত অলমোস্ট সব দেশকে নিয়ে কাজ করে, তারা ক্রমান্বয়ে কিন্তু আমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করছে। কেন বিগত 7 বছরে করলো না? নিশ্চয়ই সেখানে কিছু খুঁজে পাইনি। আমাদের যখন প্রথম অবস্থায় আমরা যখন ঘোষণা দিয়ে আসলাম নির্বাচন পূর্ব যে আমাদের কতগুলো শর্ত ছিল, সেই শর্তের কিন্তু প্রত্যেকটা আমরা তিলে তিলে ক্রমান্বয়ে বাস্তবায়নের পথে যাচ্ছি। এখন হুট করে তো একদিনে তো আমরা ইংল্যান্ড বানাতে পারবো না। 300 বছর সংগ্রাম করেছে ইংল্যান্ডও, তাই না? আমাদের সংগ্রাম শুরু হয়েছে 40 বছর, তার মধ্যে 21 বছর ছিল এ দেশটি একটি নরখাদকের কাছে, যে 27 বছর পাকিস্তানি, 25 বছর তারপরে আমাদের জয়যাত্রা যেটা শুরু হয়েছে সেটিকে যদি আমরা সমুন্নত রাখার জন্য একটা পজিটিভ মেন্টালিটি দেখি, তাহলে কিন্তু আমার মনে হয় জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলো বলেছে এর বাস্তব প্রমাণ হবে, যেহেতু অশান্তির রাজা রানীর পতন করেছে বাংলাদেশে। 21 বছরের মধ্যে জাতীয় পার্টিও বোধহয় ছিল। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছে যদি একটু ফিরি, যে আপনি যদি নিজের তুলনাটি আরেকবার করতে চান, যে তাহলে কি অবস্থায় আছি আমরা এখন? দেখুন, এই দেশে মানুষ একসময় মনে করেছিল যে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র ওই দিনই পতন ঘটেছিল 21শে গ্রেনেড যেদিনকে হামলা করা হয়েছিল। একটি দলকে, একটি বড় দল, যারা এই দেশ, যে দলটির নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, সেই দলের প্রধান শেখ হাসিনা, তাকে সহ বর্তমান প্রধানমন্ত্রী, তাকে সহ গোটা দল নিশ্চিত হয়ে গিয়েছিল, যেতে চেয়েছিল। গ্রেনেড হামলা হয়েছিল, এটা ন্যাক্কারজনক কাজ। সেইখান থেকে এই যে এই পর্যায়ে নিয়ে আসা, এখানে কিন্তু জাতীয় পার্টির একটি ভূমিকা আছে। আমাদের যত নামে ডাকেন, স্বৈরাচার বলেন, যা বলেন, আমরা যদি বিগত এই নির্বাচনে অংশগ্রহণ না করতাম, তাহলে যেভাবে বোমাবাজি চলতেছিল, যেভাবে আগুন জ্বালানো হয়েছিল এবং নির্বাচন বয়কট করার যে হুমকি চলছিল, তার মধ্যে কিন্তু জাতীয় পার্টি একটা বলিষ্ঠ ভূমিকা রেখেছে এই গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধানকে সমুন্নত রাখার জন্য এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য। যার পরিণতিতে আজকে দেখেন এই 2টি বছর এত কিছু হবার পরও দেশ আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, যে সর্বক্ষেত্রে আমাদের প্রচুর উন্নয়ন ঘটেছে, সর্বক্ষেত্রে। উনি তার ফেস দিয়েছেন, এটা একদিনে না, এটা ধারাবাহিকতা। কিন্তু উনি কিন্তু ওনার বিগত 7 বছরের তাই মূলত এখানে এক্সপোজ করেছেন উন্নয়নের কথা। সেখান থেকে আমরা বলতে চাই যে এটা ঠিক যে আমরা খুব তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছি। কারণ এককালে আমাদের দেশে গ্রামে বাংলায় আমরা যেতাম, রাস্তাঘাট ছিল। আমার বাড়ি গোপালগঞ্জে, একদম রিমোট এরিয়া, কোটালীপাড়া। নেত্রী যেখান থেকে বারবার নির্বাচিত হন, সেখানে আমাদের নৌকা আসতে হতো হাট বাজারে। স্যান্ডেল থাকতো না কোনো মানুষের পায়ে, আমি দেখিনি। এবং বাজার যারা আসতো, একটা গেঞ্জি হাতে নিয়ে কাঁধে ফেলে আসতো, পরবর্তী যাওয়ার সময় ওইভাবেই থাকতো, গায়ে দিত না। সেই ক্ষেত্রে এখন দেখবেন আমার থেকে ভালো দেশের যদি উন্নয়নের পেছনের কারণের মধ্যে বলা হয় যে অবকাঠামো থাকতে হবে 10 থেকে 12%, মানে আমি যদি ভাগ কথা, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত সেই রেটটি কিন্তু 2 থেকে 3% বেশি এখন পর্যন্ত আমরা ক্রস করতে পারি। এক্স্যাক্টলি হচ্ছে কি, আমি এটা মূল কারণ হচ্ছে একটা গরিব দেশ আমাদের, মানে যেখানে হাত দেবো সেখানে অভাব। একটা রাস্তা করতে গেলে আরেকটা পোল হয় না, পোলটা করতে গেলে একটা গভর্নমেন্ট অবকাঠামোটা বাড়িয়ে, সেই সমস্ত করতে গিয়ে এখন একটা পর্যায়ে পৌঁছছে যে নিজের টাকা আমরা এখন পদ্মা ব্রিজ করতেছি। অতএব এখন দেখবেন যে উন্নয়ন প্রথম 0 ছিল, 0 থেকে 1 আনতে সময় গেছে, 1 থেকে কিন্তু 2তে আসছে, তখন চোখে পড়ে, 2 থেকে 4 আসছে, চোখে পড়ে নাই। এখন যখন 10 থেকে 1 চলে যাবে, তখন মানুষ দেখবে যে উন্নয়ন কাকে বলে। এই 3টা বছর ঠিক আমরা এখন তো রাজনীতির একটা শান্তি বিরাজ করছে, এই 2 বছর প্রচুর উন্নয়ন হচ্ছে, কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে আগামী 3 বছর, আপনি বলতে পারি আপনি যেভাবে উন্নয়নের কথা ধরে ধরছেন এইটা বলতে পারবেন না, কারণ এখানে আমরা ছাড়িয়ে যাব। কারণ যে পরিমাণ দেশে, আগে আমরা একটা টিউবওয়েল নিয়ে গেলে মানে একটা হইচে পড়ে যেত, কে কার বাড়িতে নেবে বা কোন জায়গাতে। এখন টিউবওয়েল নিয়ে ডাকা হয় না, আমাদের বাড়িতে 2টে ঘরে 2টে পারতেছে, এখন আর জায়গা নেই, এত দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন আমাদের
অনেক প্রয়োজন মিটে গেছে নাকি? আমার মনে হয় গরিব মানুষের দীর্ঘদিনের পক্ষে সংগ্রাম করেছেন কমরেড। আমরা এখনো করতেছে, এখনো সংগ্রামে লিপ্ত এবং সামনেও নিশ্চয়ই থাকবে সেই লড়াই। আমি বলবো আমরা ফিরবো আপনার আলোচনাতে। একটা বিরতির সময় আমাদের হয়ে গেছে, আশা করি দর্শক আমাদের সঙ্গে আপনারা আছেন। অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আমরা আছি একাত্তর সংযোগে, আপনাদের সঙ্গে আমি আছি শাকিল আহমেদ। আমরা ঠিক বিরতির আগে কথা বলছিলাম 2 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি শেষের দিকে যে কথাটি বলছিলেন যে উন্নয়নের এক ঐতিহাসিক দিক সন্ধিক্ষণে বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এবং সেজন্য দল মত নির্বিশেষে সকলকে একসঙ্গে হয়ে অগ্রযাত্রা অব্যাহত রাখবার আহ্বান তিনি জানাচ্ছেন। তিনি বলছেন যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠা জন্য সকলকে কাজ করতে হবে এবং এসব আহ্বান নিয়ে আমরা এর মধ্যে এক দফা আলোচনা করেছি। আমাদের সঙ্গে আছেন কমরেড খালিকুজ্জামান। এই যে বলা হয় যে সবসময় যে কথাটি যে দারিদ্র্য কমছে, হ্যাঁ, উন্নয়ন দেশে যথেষ্ট হয়েছে, আপনার বিবেচনায় কি মনে হয়? একটু আগের কথা বলে রাখি, সেটা হলো যে বর্তমান অবস্থাটা তো সেটা হলো 5ই জানুয়ারি থেকে 5ই এপ্রিল 95 জন মানুষ মারা গিয়েছিল, আগুনে মারা গিয়েছিল 64 এবং প্রায় 1500 লোক পঙ্গু আহত। এই যে পরিবারগুলি, কিছু পরিবারের হয়তো দেখভাল হয়েছে, কিছু টাকা পয়সা তারা পেয়েছে, কিন্তু এই পরিবারগুলি আজকে কি অবস্থায় আছে তার দায়িত্ব কে নেবে? এদের খবর কে নিচ্ছে? এখন আপনারা মিডিয়াতেও আপনারা দেখাচ্ছেন যে অনেকের চাকরি চলে গেছে, কার বাবা মা ছেলে আয় উপার্জনকারী একজন মারা গেছে, পুরো পরিবারটা এখন ভিক্ষাবৃত্তি করা ছাড়া কোনো উপায় নাই। এই যে অসহায় পরিবারগুলি, কিন্তু তারা তো নিরীহ মানুষ, এরা যে এই ধরনের পরিস্থিতির শিকার হলে দায়িত্ব কে নেবে? এটাকে দায়িত্ব কি সরকার নেয় না? এটা একটু উনি পরে জবাব দেন, আমরা যাবো আবার। আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আমার যেটা মনে হয় বাংলাদেশে এ যাবৎকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে যতগুলো প্রধান হয়েছে বাংলাদেশের, মানবিক গুণাবলীর দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অতিক্রম কেউ করতে পেরেছে বলে আমি বাঙালি হিসেবে মনে করি না। কারণ উনি যে কোনো জায়গায় যে কোনো সময়ে, বিশেষ করে এই যে অসহায়, আজকে কিন্তু উনি অসহায়দের কথা বলেছে, আরো সঠিক তথ্য দিয়েছে কত হাজার এখনো পঙ্গুত্ব আছে, এবং উনি কিন্তু স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে প্রত্যেককেই জীবন তো ফেরত দিতে পারবে না, উনি আর্থিক আনুকূল্য যে পরিমাণে দিয়েছে এবং এখনো কিন্তু চলছে। এই মাসখানেক আগেও কিন্তু আপনারা সাংবাদিকরা প্রচার করেছেন যে উনি দপ্তরে অনেকগুলো মানুষকে উনি ক্ষতিপূরণ দিল। এখন এগুলোকে আবার তো বাংলাদেশ থেকে এটা বেছে বেছে নিতেও তো তার একটা সময় লাগবে, সে প্রধানমন্ত্রী কিন্তু এটি দায়িত্ব নিয়েছে। যে গরিবের কথা বলছি, সেটা বলছি, যেমন সেটা বলছেন যে 600 মানুষ সর্বস্ব হারিয়ে ঢাকায় কাজের সন্ধানে আসে, আর ঢাকা শহরে 200 গাড়িও নামে। দুইটাই চেহারা এই দেশে আছে। ফলে এখানে যেটা আমরা, আরেকটা হলো যে দেশের পরিস্থিতি যে বলছেন, এখন প্রকৌশলী, কৃষিবিদ এবং চিকিৎসক, তার সঙ্গে 26 ক্যাডারের বিভিন্ন ফাংশনাল সার্ভিসের মানুষরা 2 ঘন্টা কর্মবিরতি আছেন। মানে সরকারের প্রশাসনিক ভিতরকে আভ্যন্তরীণ যে পরিস্থিতির অবস্থাটা কি সেটা বোঝার জন্য কথাটা বললাম। এটা হওয়ার কথা ছিল না। একজন শিক্ষক নেতা বলছেন যে 5 মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললে সমাধান হয়ে যাবে। এই যে এতদিন ধরে চলে আসলো, তার মানে এখানে একটা যে সমন্বয়হীনতা, এবং তারপরে এই যে এত বড় একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো, তাহলে সেই ব্যাপারে আগে থেকে যদি একটা প্রশাসন সঠিকভাবে কাজ করে, একটা সরকার যদি সমস্ত দিক থেকে তার সঠিক কার্যক্রম পরিচালনা করে। বলতে আপনি কোন অংশটিকে বোঝাচ্ছেন? অরাজক পরিস্থিতি বলতে এই যে সমস্যাটা উদ্ভূত হলো, এটা তখন কথা না, এটা বলছি। আরেকটা যেটা আসছেন সেটা বলছেন যে মানুষের যে দারিদ্র্যের কথা বলছেন, কারণ আমরা যদি উপর থেকে হেলিকপ্টারের উপরে উঠে যদি নিচের দিকে তাকান, খুব সুন্দর লাগবে, কিছুই দেখা যাবে না। আমরা প্রধানমন্ত্রীর কথা উনি বলছেন, যখন একটা শিশুকে উনি মাতৃস্নেহে আদর করেন, যে কোনো মানুষের যদি উদ্বেলিত হবে। উনি কি পারবেন 10 লক্ষ পথ শিশু তাদেরকে এইভাবে জড়িয়ে ধরে কোলে নিয়ে আদর করতে? তাহলে এখন বাস্তবে যেটা হলো যে আমাদের এখানে 6 বছরে 59,760 জন আত্মহত্যা করেছে। মা 2টা সন্তানকে ইয়ে করে তারপর নিজে আত্মহত্যা করেছে। এগুলি কি শখে? তার মানে কি অবস্থা? আর আইন শৃঙ্খলার কথা বলছেন, অন্য কথা যাব না। গত বছর নোয়াখালীতে একটা জেলায়, আমি সবগুলির পরিসংখ্যানে দিব না এখানে, 185 জন খুন হয়েছে, 200টা ডাকাতি হয়েছে, 85টা ধর্ষণ হয়েছে ইত্যাদি। আপনি কি তুলনা করবো না? না, আমি তুলনা করতে যাচ্ছি না, কারণ এটা তো এরকম ব্যাপার না যে আগের সরকার ভালো ছিল এই সরকার খারাপ হয়েছে, কথাটা এরকম না। সেটা হলো যে শাসন ব্যবস্থাটা যেভাবে পরিচালিত হচ্ছে, যেমন এর আগে একটা কথা বলেছিলাম, যেটা অবশ্য শাসক দলের লোকরা ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা, এটা বলছি যে শাসক দলের লোকরা একটু অসন্তুষ্ট। কারণ মুশকিল কি, আমরা কথা বলি, ওনারা তাদের সাফল্য একদম নাই তা না, কিন্তু ওনারা এত বেশি বলে যে এগুলি
বিষয়গুলি আর বলার মানুষের কোনো সুযোগ নেই। ফলে আমরা যখন সেই বিষয়গুলি দেখাবার চেষ্টা করি, বলে এই যে এটা সরকারের বিরুদ্ধে কথা বলে, এটা বিরুদ্ধ আর পক্ষের ব্যাপার না। কারণ সেখানে হলো যে জিনিসগুলি প্রতিদিনই আপনি সেটা একতরফা কথাগুলি বলে যাচ্ছেন, কিন্তু এর মধ্যে যে জিনিসটা আড়ালে পড়ে যাচ্ছে জনগণ। কাজী ফিরোজ রশিদ, আপনার কাছেই মনে হয় আমাদের যাবার সুযোগ হয়েছে এখন? আসলে মানুষ তো এখন আর অশান্তি চায় না, শান্তিতে বাস করতে চায়। তাই শান্তিপূর্ব শর্ত হচ্ছে, এখানে একটা তালিকা আমরা শুনলাম, ওনার সব তালিকা সব দিকেই ঠিক আছে। শান্তিপূর্ব শর্ত হচ্ছে তাকে কিছু আয় উন্নতি করতে হবে, সে ভালো থাকবে, খেয়ে পরে ভালো থাকবে। কি ক্ষমতা বসলো না বসলো, কাউকে ক্ষমতা বসার জন্য এখন কেউ জীবন দিতে চায় না, সেই রাজনীতি এখন শেষ হয়ে গেছে। এখন মানুষ এই আপনাদের টেলিভিশনের বদৌলতে সারা বিশ্ব কেমন করে সেই রাজনীতি শেষ হলো? সেই রাজনীতি হলো কি যে উন্নয়নের রাজনীতি। মানুষ চায়, দেখেন একটা পদ্মা ব্রিজ শুরু হয়েছে, এখানে 1 লক্ষ লোক কাজ করতেছে, 28,000 কোটি টাকা ব্যয় হবে, এই টাকাটা কোথায় যাবে? আমাদের দেশের মধ্যে যে রডটা আনতেছেন, যে সিমেন্ট আনতেছেন, এই দেশের জিনিস দিয়ে করতেছেন। অতএব এখানে যে কত লোক কাজ করতেছে এবং কতভাবে তারা উপকৃত হচ্ছে। যে জমিটা হুকুম করছে, জমিদার টাকা পেয়েছে, টাকা পেয়ে তার পাশে সেটা বিল্ডিং করতেছে, সে এখন চিন্তা করতেছে এই রাস্তা দিয়ে আপনারা যাবেন, সে ভালো একটা রিসোর্ট করা যায় কিনা, ভালো একটা রেস্টুরেন্ট করা যায় কিনা, যেখানে বাসটা থামিয়ে বা গাড়ি থামিয়ে মানুষ খাবে। অর্থাৎ ওর কোনো আয় ছিল না, শস্য ক্ষেত ছিল, সেখানে এই চিন্তা করতেছে। এটা আমি বাস্তবতা নিয়ে কথা বলতেছি। মানুষ তো শান্তি চায়, মানুষ এখন আর সুখে থাকতে চায়, সারা বিশ্ব তারা দেখতেছে। প্রত্যেকটা গ্রাম থেকে অন্তত একটা মানুষ বিদেশে আছে, সে বলে এরকম, কিন্তু আমরা তো স্বপ্ন দেখি বিদেশের মতন। এখন দেখবেন গ্রামের সমস্ত মানুষ প্যান্ট শার্ট পরতেছে, আমাদের জামা কাপড় কোট ভালো ভালো এই পরে তার মোটরসাইকেল চালাচ্ছে। আমাদের গ্রামে একটা বাইসাইকেল ছিল না, এখন আমাদের থানায় কমপক্ষে হলো 1200 মোটরসাইকেল আছে। আপনি 1200 মোটরসাইকেল একটা থানায় পাবেন। এইটা উন্নয়ন কিনা? এখন 16, আমি আরেকটু শেষ করে দিচ্ছি, 16 কোটি মানুষ, আমি শেষ করে দিচ্ছি, 16 কোটি মানুষ এই ছোট্ট একটি দেশ, এই দেশে অনেকেই থাকবে, কিন্তু সমস্ত 16 কোটি মানুষকে একদিনে আমরা দরিদ্র সীমার উপরে নিয়ে আসতে পারবো, একদিনই আমরা বিল্ডিং এর মধ্যে বসবাস করবে, হালুয়া রুটি খেতে পারবে, তা হবে না। কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে মানুষ আগের যে তুলনা ছিল এর থেকে অনেক সামনে চলে আসছে। এখানে জনগণ নিজেদের প্রচুর, যে আমরা বলছি, তারা আত্মপ্রত্যয়ী, তারা আশাবাদী, এবং তারা এত বেশি কঠোর পরিশ্রমী হয়ে যাচ্ছে, যার জন্য ফসল, আগে আমাদের ফসল হতো না, এখন খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। আগে মানুষ ছিল 7.5 কোটি, জমি তো এই ছিল, তখন খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, খাদ্য ঘাটতি ছিল। এখন 16 কোটি মানুষের বেশি খাদ্যে আমরা উদ্বৃত্ত আছি। বড় সাফল্য না, জনগণের সাফল্য। অবস্থার পরিবর্তন, যেমন ধরেন আমেরিকা শুট পরে কিন্তু ভিক্ষা করে, ওই চেহারা দেখে আমি সেটা দিয়ে মাপতে পারবো না। তাহলে এখন কথাটা এরকম না, যে কথাটা আসে যে আসলে সরকারের কাজটা কি। বাংলাদেশে 16 কোটি পুতুল না তো, বা মূর্তি দাঁড়ায় নেই, এই মানুষগুলি জীবন্ত, বাঁচতে হলে তাকে কাজ করতে হবে। এইভাবে না না, ক্ষুধায় কষ্ট সেটা না, ভাত পাচ্ছে কথার অর্থটা কি, মানুষের যে চাহিদা বিকশিত হয়, তাহলে তার কত অংশ সে পূরণ করতে পারে। এখন একজনের ধরেন এখন বেতন আপনি দিলেন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, আরেকজনের 5,300 টাকা, ন্যূনতম মজুরি কিছু নাই, তারপর চাকরি বৈষম্যটা একটা আছে। এটা বাদ দিলেও আপনি যে কথাটা বলছি সেটা হলো, এই যে মানুষগুলি যে শ্রম করে, তো সরকারের দায়িত্বটা কি, সেগুলো ফ্যাসিলিটেট করে। অর্থাৎ এই যে জনগণের যে শ্রম, সেই শ্রমগুলিকে সমন্বয় করা এবং সেখানে সৃষ্টিশীল উদ্ভাবনী বিষয়গুলি নিয়ে এসে উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা। এই ক্ষেত্রে সরকার কতখানি তার যে অবদান রাখতে পারছে, কতখানি দায়িত্ব পালন করছে। একটা খালে যদি একটা ব্রিজ করা হয়, সেটি আদৌ হবে কিনা তাই নিয়ে কিন্তু সন্দেহ ছিল। এখন পদ্মা ব্রিজ ব্রিজ হবে না কেন? কারণ বড় মানুষের ধারণা হলো বড় উন্নয়ন কাজের মধ্যে বড় দুর্নীতি হয়, তো ফলে সে যেমন কর্ণফুলী টার্নের কথা উঠছে, 5,600 কোটি টাকা অনুমোদনের আগে ছিল, সেটা এখন বেড়ে 7,600 কোটি টাকা হয়ে গেছে। এবং একইভাবে যদি আপনাদের রামপুর বিদ্যুৎ প্রকল্প, সেখানে $4 বিলিয়ন থেকে 13 বিলিয়ন হয়ে যাচ্ছে। এবং আমাদের বাইরে যে 4 লেন, সেগুলি ভারতে 10 কোটি টাকা লাগে, আর আমাদের 59 কোটি টাকা লাগে। বা এই যে এই ব্যাপারগুলি কেন, এটা নিয়ে কোনো জবাবদিহিতা নাই। মাননীয় এমপি, আমি বলছি যে কমরেড খালিকুজ্জামান এখন তো সেই প্রলেতারিয়াত পলিটিক্সের মধ্যে এখনো আছেন এবং থাকবেন। আমরাও চাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে সেই রাজনীতি করতে শিখিয়েছে, যার জন্য উনি বলেছিলেন দেশ স্বাধীনতার পরে যে আমাদের মূলনীতি কি হবে, বলেছিলেন গণতন্ত্র, সমাজতন্ত্র, কিন্তু উনি ছাড়েন নাই। মানে এটা বৈষম্য অংশটি কেটে ফেলতে চেয়েছিলেন, একদম 100% কেটে ফেলতে চেয়েছিলেন। আজকের যে বেতন কাঠামোর কথা হচ্ছে, 200 না 2200 রকমের বেতনের কাঠামো ছিল, উনি
কিভাবে কত উনি নিয়ে আসলেন 10-এর মধ্যে, তারপরে হয়তো 20-এর মধ্যে হলো। এই যে যুগান্তকারী পদক্ষেপ জাতির জনক নিয়েছিল কার জন্য? এই বাঙালির জন্যই তো, যে বাঙালির জন্য উনি 47 থেকে 71 সাল পর্যন্ত মানে জীবনের সমস্ত কিছু বিকিয়ে গেছে, তাদের উন্নয়নের জন্যই তো। এখন গোটা পৃথিবীতে সমাজতন্ত্রের সেই আইডিওলজিটা মার খেয়েছে এই কি বলে পুঁজিবাদী রাজনীতির কাছে। সেই জন্যই আমরা এখন পুঁজিবাদের মধ্যে দিয়ে প্রলেতারিজমের মধ্যে কি ডেভেলপমেন্ট করা যায়, শেখ হাসিনার চেয়ে বড় দৃষ্টান্ত কিছু নেই। পুঁজিবাদীদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু বলছে যে দেখো বাংলাদেশ কিভাবে এই গরিবের কাজ করছে। তো সেই বিষয়ের দিকে তাকালে আমি যেটা বলতে পারি সেটি হলো যে এটি কি সত্য নয় যে আমরা প্রায় 1.5 কোটি মানুষের চাকরির ব্যবস্থা করেছি 7 বছরের মধ্যে? এটা কি সত্য নয় যে 35 থেকে 40 লক্ষ লোককে আমরা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি? এটা কি সত্য নয় যে মালয়েশিয়াতে 4 লক্ষ অবৈধ বিএনপির আমলে যাওয়া লোক, বিভিন্ন আমলে যাওয়া লোক, তাদেরকে আমরা একদম পার্মানেন্ট করে দিয়েছি? এটা কি সত্য নয় যে সৌদি আরব এখন আমাদেরকে ডাকছে তাদের ম্যান পাওয়ারে যাওয়ার জন্য? এগুলো কিন্তু সবই সত্য। এই সত্যগুলোকে মানতে হবে। যেমন একসময় সত্যগুলোকে অস্বীকার করার কারণে জাতির জনকে হত্যা করেছে মির্জাফররা যখন আসলো বাংলাদেশে, সেই 1757 সালে পলাশীর প্রান্তরে এক মির্জাফর আবির্ভাব, আবার 1975 সালে এক মির্জাফর আবির্ভাব। সেই মির্জাফরগুলো কিন্তু বঙ্গবন্ধুরই বুকে বসে খেয়েছে, আর বঙ্গবন্ধুকে খুন করে এই বাঙালির চিরদিনের বাঙালির সেই স্বপ্ন সাধনাকে ধূলিসাৎ করতে চেয়েছিল। সেই বেঈমানদের উচিত শিক্ষা দেওয়ার একমাত্র নেত্রী শেখ হাসিনা, যিনি দিচ্ছেন। এবং আজকে যে প্রলেতারদের কথা খালিকুজ্জামান ভাই বলছেন, আমরা চাই যে নিশ্চয়ই ওনারা বলতে থাকবেন এবং আমরা কাজও করে যাচ্ছি। যে এই উন্নয়নের পরও বারবার যে বড় প্রকল্পগুলোর টাকার অঙ্ক বেড়ে যাচ্ছে, বরাদ্দের অঙ্ক বেড়ে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে, এবং তার পেছনে কোনো দুর্নীতি আছে কিনা আমরা প্রশ্নের উত্তর নেব। একটা বিরতির সময় আমাদের হয়ে গেছে। দর্শক, আশা করি আমাদের সঙ্গেই আপনারা আছেন। অনেক ধন্যবাদ, সঙ্গে আছেন। আমরা আছি 71 সংযোগে। আমরা বিরতি ঠিক আগে যে কথাই বলছিলাম, উন্নয়নের নানা রকম গল্প আমরা শুনছি এবং বাস্তবে আমরা সেটা দেখছি, কিন্তু উন্নয়নের সঙ্গে সঙ্গে কমরেড খালিকুজ্জামান যে কথাটি বলছেন, বড় প্রকল্পগুলোর ব্যয় বেড়ে যাচ্ছে এবং তার পেছনে দুর্নীতির অভিসন্ধি তিনি কিন্তু খুঁজছেন না। এটি আসলে সর্বৈব ঠিক না, কারণ আমাদের এই পদ্মা সেতু নিয়ে দেখেন, পদ্মা সেতু নিয়ে কত বড় দুর্নীতির কথা বললো, কই দুর্নীতির এতটুকু প্রমাণ হলো না? মাননীয় প্রধানমন্ত্রীর মতো যদি একটা লৌহ মানবী বাংলাদেশে না থাকতো, এই পদ্মা ব্রিজ তো দূরের কথায়, বাংলাদেশকে তলিয়ে দেওয়ার রাজনীতি পৃথিবীতে শুরু হয়েছিল। কিন্তু উনি একাই এর বিপক্ষে দাঁড়িয়ে আজকে পদ্মা সেতু বাস্তবতা। 18 সালে ভাই খালেক ভাই সহ, ভাই তো যাবেই, আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করবো এবং যাবো ইনশাল্লাহ। তো এই যে নেতৃত্বের গুণাবলী, এই যে নেতৃত্বের সাহসিকতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় তো স্বাধীনতার জন্য অনেকে অনেক কথা বলেছে, কিন্তু লৌহ মানব হয়ে দাঁড়িয়েছিল কে? এই নৃশংসতার বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু, তাই তো স্বাধীন হয়েছিল। আজকে জননেত্রী শেখ হাসিনা একটা মানবী হয়ে দাঁড়িয়েছে, বাঙালির আশার মূর্ত প্রতীক। সেই জন্য বাংলাদেশ কিন্তু দ্রুততম সময়ের মধ্যে শুধু উন্নয়ন না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও কিন্তু প্রাতিষ্ঠানিকতা পাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, সব কাজ একসাথে সমভাবে একদম দশভুজার মতো করে ফেলা সম্ভব নয়, কিন্তু চলছে তো কাজ করছে। একটা প্রসঙ্গ আমার জানতে ইচ্ছা করে, এরকম আমরা অফিয়ারে বলছিলাম যে যদি উন্নয়নের চাকা সচল থাকে এবং যদি আমাদের জিডিপি আর 1% বেড়ে যায়, তাহলে কি অন্যান্য যে অসুবিধাগুলো আছে কমে যাবে? কারণ প্রশাসন এবং অন্যান্য জবাবদিহিতা, আমি বলি প্রাত্যহিক জীবনে যদি আমার প্রত্যেক দিনের জীবনে যদি আমার মৌলিক যে অধিকারগুলো জন্মসূত্রে পেয়ে থাকে একটা দেশের নাগরিক, সেগুলো যদি মোটামুটি ভাবে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড দিয়ে আমরা ফিল আপ করে ফেলতে পারি, তাহলে কিন্তু মানুষ প্রাত্যহিক জীবনে যে লিসেন্সি সেটি করবে না, অহেতুক মিথ্যা কথা বলবে না, অহেতুক কারো গীবত করবে না, অহেতুক সময় ক্ষেপণ করে কারোর জন্য গন্ডগোল করতে যাবে না। তাহলে পাবলিক লিসেন্সি কমে যায়, তাহলে সুশাসন অটোমেটিক্যালি মাছ পিপুলের মধ্যে অটোমেটিক্যালি আসবে। আর সরকারের তো একটি সাংঘাতিক নেক দৃষ্টি আছে এবং সরকার সেই জন্য কাজও করছে যে সুশাসনকে কিভাবে আরো স্ট্রেনথেন এবং পেয়ে যায়, ওইটা নিয়ে তো ঝগড়া করে না। আমরা একবার স্বাধীনতার জন্য ঝগড়া করছি, কেন? আমরা স্বাধীন হতে চাই, পাকিস্তানিদের গোলামি থেকে বেরিয়ে আসতে চাই, কিন্তু এখন যে স্বাধীনতার কথা বলি, অর্থাৎ আমরা পেয়ে গেছি। এখন দেখেন, এই যে উনি বলছে যে ভারতে যে একটা প্রজেক্ট করতে যে খরচ আমাদের এখানে বেশি বেড়ে যায়, ভারতের মাটি বা সেখানে যে উন্নয়নের উপকরণ যা পাওয়া যায় সহজলভ্য, আমাদের এখানে সেটা না। একটা বড় ব্যয় বেড়ে যায় কেন? কাজটা করার সময় আপনি একটা ডিজাইন প্ল্যান করে শুরু করলেন, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গিয়ে অনেক কিছু কিন্তু আবার চেঞ্জ হয়ে আসে। যেমন আমাদের পদ্মা ব্রিজের 2 পারে নদী শাসন, এবং তারপরে ওখান থেকে রাস্তা দেখবেন যে প্রায় 40 ফিট উঁচা রাস্তা থেকে আস্তে আস্তে এনে মিলিয়ে দিচ্ছে রেলওয়ে ট্র্যাক। এই সমস্ত করতে গিয়ে দেখা যায় যে অনেক কিছু তাদের পরে আবার চেঞ্জ করতে হয়। সেই চেঞ্জ প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে
ওয়ার্কিং ডিজাইন যেটাকে বলা হয়, এটা যখন চেঞ্জে আসে তখন আপনার ব্যয় ফিরে যাবে। আবার অনেক সময় কমেও যায় যদি আপনার পথ কিছুটা মনে করেন যে আমি কমানোর কোন উদাহরণ কি আপনার জানা আছে কিনা? কোনটা মানে কোন প্রকল্পে ব্যয় কমেছে? না, অনেকটা কমে যায়। যদি আপনি এই পদ্মা ব্রিজটাকে আপনি যদি ধরেন কিছু জায়গা আপনি করতে পারতেন, ভরাট করে এই পাইলিং না করে এমনি করতে পারতেন, তাতে হবে কি নদী ওখানে যে বাধা পাইলে আবার পার অনেক চিন্তা করে পানির ফ্লোটাও তাদের ঠিক রাখতে হবে। নদী শাসনটা হলো আসল জিনিস। আমি এক্সপার্ট না, পদ্মা ব্রিজের যে ব্যয়টা বাড়ছে এই ব্যয়টা আমার ধারণা যে সব কাজ করতে গেলে দেখেন 4 লেন এপারে ওপারে বাকি আছে এখনো, সব কাজ করতে গেলে 30,000 কোটি টাকার নিচে এতটা মেগা প্রজেক্ট কেউ চিন্তা করতে পারে না, কেউ চিন্তা করতে পারে না। এবং এই প্রজেক্টটা যদি বাইরে করতো অনেক বেশি টাকা, আরো বেশি টাকা লাগতো। কারণ এত সহজলভ্য শ্রমিকটা। আমার প্রশ্ন হলো যে এটা বেশি লাগুক আর কম লাগুক, কিন্তু সেটা সম্বন্ধে যারা এই পরিকল্পনা নিলেন তার মানে কি তারা দূরদর্শী নয়? তাদের কি এই সম্বন্ধে জ্ঞানের ঘাটতি আছে? তাহলে এটা কত হইতে পারে? 1% 2% এদিকে হতে পারে। আমাদের লোকের প্রয়োজন এত বেশি, নদীর উপরে লোকে বুঝবেন না এখানে টাকার কোনো ব্যাপার না। আমরা যে পদ্মা ব্রিজ, না সেটা বুঝছি, পদ্মা ব্রিজ চাই আমি পদ্মার কথা বলছি না। আমি এর আগে কতগুলো নমুনা আপনাদের বলছিলাম। এখন যেমন ধরেন যে কতগুলো জিনিস আছে অনিয়ম আছে, তার মধ্যে দুর্নীতি আছে, তাহলে কোন জিনিসগুলি আছে সেটা তো আগে মানুষের কাছে বলতে হবে। ধরেন আপনি এখন দাম বাড়েন, যেমন ওই যে বললেন যে ইন্ডিয়াতে খরচা কম হয়, পদ্মা কেন? আপনি কোনটা বাদ দেবেন? শুধু এইটা না, আমি পদ্মার কথা বলছি না, আমি ফ্লাইওভার বলেন বা এখানে যে 4 লেনের কথা বলছিলাম। ইউরোপে তো 28 কোটি টাকা, আমি নাহলে ভারত বাদ দিলাম, তার চেয়ে বেশি বাংলাদেশে হবে কেন? আমাদের এখানে সস্তা লেবার। যাক, সেই কথাটা গেল। আর যেটা বলছেন যে দাম কমলে দাম, আমাদের জ্বালানি তেল এবং ভোজ্য তেল দুইটার দাম পৃথিবীর সবচেয়ে কম এখন। তাহলে কমলো কি বাংলাদেশে? কমে নাই, বরঞ্চ এখন যেটা আপনার যদি এখানে ভোজ্য তেলও সেটা হয়তো ইম্পোর্ট কস্ট গিয়ে হয়তো 50 টাকাও পড়ে না, কিন্তু 100 টাকাতে বিক্রি হচ্ছে। টাকাটা তো আবার রাষ্ট্রের কোষাগারে যাচ্ছে, রাষ্ট্রের কোষাগারে ব্যক্তিদের পকেটে ঢুকতেছে, ওটা বিদেশেও যাচ্ছে। তো ফলে এখানে আমরা করি কি, বিদেশের উদাহরণ দেই কখন যে ও আমাকে সার্টিফিকেট দিয়েছে, ও আমাকে এটা বলছে, তো জিএফআই বলছে 4.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এটার বলি না। তাহলে এই টাকাটা আনার ব্যাপার উৎসাহী হয় না। মালয়েশিয়ান অ্যাম্বাসেডার বাংলাদেশে বসে সে ইন্টারভিউ দিয়ে বলতেছে যে 3,500 লোক সেকেন্ড হোম করছে, ওদিকে আবার ওই বেগম পাড়া টাড়া এগুলি হচ্ছে ইত্যাদি। যাক, এই কথাগুলি তো সেগুলি আমরা বহুবার বলছি। যে কথাটা আপনি বলছেন যে মূলনীতি আমাদের যে কথা, সমাজতন্ত্র ব্যর্থ হয়ে গেছে, কথাটা ভুল। সমাজতন্ত্র থেকে পুঁজিবাদের দিকে যাওয়াটা ব্যর্থ হয়েছে। কারণ আজকে আমেরিকা সাম্রাজ্যবাদী পুঁজিবাদী দুনিয়ার শীর্ষে আছে, দুর্গ, সেখানে 99% ভার্সাস 1% যে আন্দোলন হচ্ছে, ইউরোপে সেই মুভমেন্টটা হচ্ছে। ফলে আমাদের যে রাষ্ট্রীয় মূলনীতি ছিল সেটা কি? প্রথম ঘোষণা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। আর আপনি রাষ্ট্রীয় মূলনীতি করছেন গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মীয় জাতীয়তাবাদ। তাহলে এখন আমরা বলছেন গণতন্ত্র হবে কি সমাজতন্ত্রের লক্ষ্যে। আমরা সংবিধানটা আমি আনি না, দেখাই দিলাম যে আমাদের অঙ্গীকার করিতেছি যে আমরা সমস্ত শোষণ মুক্ত একটি সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্রের চর্চা করব। আপনি এখন করতেছেন মুক্তবাজার অর্থনীতি, আপনাদের ধারে কাছে নেই। উন্নয়ন নিশ্চিত করতে পারার উন্নয়ন কথার অর্থ কার উন্নয়ন? মানবের উন্নয়ন। তাহলে উন্নয়ন মানে দালান কোঠার সংজ্ঞাটা আমরা শুনে আসি হালকা ছোট করে। উন্নয়ন বলতে আমরা কি বুঝি? না থাকে তাহলে পৃথিবীতে এই যে ধর্ম কর্ম অথবা এই যে এত নীতি, কেন মানবের উন্নয়ন, মানুষের উন্নয়ন। একটি ভূখণ্ডের মধ্যে যে মানুষ রয়েছে তাদের উন্নয়নের জন্য একটি রাষ্ট্র তার সুচিন্তিত কাজগুলো করেই মানুষের মানবের উন্নয়ন করে। কি উন্নয়ন করতে হয় মানুষের জন্য। উন্নয়ন না থাকলো কোনো কিচ্ছু নেই, মানে খালি গণতন্ত্র আছে, মানুষের পেটে খাবার নেই, এটি যেমন ঠিক নয়। আবার প্রচুর খাবার আছে, এখানে কোনো সুবিন্যস্ত নিয়ম শৃঙ্খলা নাই, এটিও ঠিক নেই। সেই জন্য সরকারকে একটি শাসন ব্যবস্থার দিকেও কিন্তু নজর দিতে হয়। সেই শাসন ব্যবস্থার মূল কাজটি হলো সরকার একটি গাইডলাইন ঠিক করবে, তাতে কিছু কিছু দুষ্ট চক্রের ক্ষতি হতে পারে, তবে মানে ম্যাসিভ অংশের মানুষের কল্যাণ হতে হবে। সেই বিষয়টাই তো আজকে তথ্যভিত্তিক মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে এই তথ্যগুলোর মধ্যে কোথাও ঘাটতি আছে কিনা সেগুলো নিয়ে আমাদের আলোচনা হতে পারে। আমি মনে করি যে এই তথ্যের বিরুদ্ধে যদি কোনো কথা থাকে তাহলে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী যে তথ্যগুলো দিল সেগুলো কি মিথ্যে? আজকে এই পদ্মা সেতু হচ্ছে না, আজকে কি 14,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার মতো সক্ষমতা অর্জন হয়নি? এগুলো তো বাস্তবতা। আজকে 6 বছর আগে ছিল না সেটা, 7 বছর আগে ছিল না সেটা, 4,000 ছিল। এই বাস্তবতাগুলো নিতে হবে। এখন বিষয়টি হলো যে আমি কি চাই, আমি বললাম যে প্রথমেই বলেছি কিন্তু যে অ্যাবসলিউট বলে কিছু নেই, সব জায়গাতে ইম্পিউরিটিজ আছে। আপনি কোনো ধাতু পাবেন না ওই মাটির নিচে তুললে তার মধ্যে ইম্পিউরিটিজ নাই, তাকে আস্তে আস্তে ম্যাগনিফাইং করতে হয়, আস্তে আস্তে সেপারেটেড করতে হয়। সেই সেপারেশনের কাজ তো চলছে, যেটিকে একটা খিচুড়ি পাকানো হয়েছিল 1975 সালে, আবারও দ্বিতীয়বারের মতো সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে এগোচ্ছে, যাতে জাতীয় পার্টির আজকে মাননীয় প্রধানমন্ত্রী গঠনমূলক
তাদের প্রশংসাই করেছে, জাতীয় তারা পার্টি একদম সরকারের আছে, গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করছে। শুনে আসি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আছি যে 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে যাব আমরা, এই কথা বলছেন প্রধানমন্ত্রী আজকে তার বক্তব্যে। আপনি পথ নির্দেশের জন্য ওয়েটা কি দেখছেন, কি কি কাজ হচ্ছে যে কারণে এই কথাটি বাস্তব হতে যায়? উনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে অনেকগুলো ইকোনমিক জোন গড়ে উঠতেছে, আইটি ভিলেজ হচ্ছে, উনি মেগা প্রজেক্ট পদ্মা ব্রিজ হচ্ছে, এইগুলো এখানে মনো রেলটা হয়ে যাচ্ছে। পদ্মা ব্রিজ হলে আমাদের নদীর উপরে দেখেন জমির দাম খুব কম, সবাই চলবে ইন্ডাস্ট্রি করতে, তা আপনি তো লেবারই পাবেন না, এই অবস্থা হচ্ছে। মংলা পোর্টগুলো হচ্ছে, সমস্ত পোর্টগুলোকে উনি অ্যাক্টিভেট করতেছেন, পুঁজির বিকাশ, অর্থাৎ এইভাবে না, পুঁজি ছাড়া তো সমাজ চলবে না। এখন উন্নয়ন হলে দুর্নীতি হবে, যদি উন্নয়ন থামাই দেন তাহলে দেশে তো ফকির হয়ে থাকবে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আজকে বক্তৃতায় তাকে মনে হচ্ছে অত্যন্ত আত্মপ্রত্যয়ী, অসম্ভব আত্মপ্রত্যয়ী, মানুষ এইটাই দেখতে চায়। উনি বলতো যে ভাই গরিব দেশ, আমাদের আর একটু কষ্ট করতে হবে, আর একটু সময় দিতে হবে আমাকে, আর 5 বছর আপনারা আর একটু কষ্ট করেন, দেশের অবস্থা খুব খারাপ, তাহলে কালকে এখানে কেউ ইনভেস্টমেন্ট করতো না। আমি ছোট্ট একটা শেষ করে দেব, প্রধানমন্ত্রী যে এটা দেশের আমাদের সামনে, এটা মানুষ কিন্তু গ্রহণ করবে। বিগত 7 বছরে মানি মোবিলাইজেশন ফ্রম আরবান টু ভিলেজ বেড়েছে হচ্ছে মিনিমাম 35%, এবং এই কারণেই কৃষি বিপ্লব সাধিত হচ্ছে সরকারের মানুষ নিজেরাই গঠনমূলক আচরণ, নিজেরাই বুঝিনি তাদের জীবনে কতটা পরিবর্তন এসেছে। আমরা কি আর আমাদের অনুষ্ঠানের সময় শেষ কথা বলে দেই যে মুক্তিযুদ্ধের মূল চেতনা, যে অঙ্গীকার, সেটা থেকে দূরে সরে দেশ পরিচালনা করে উন্নয়নের কথা বলি আর যাই বলি, সেটা আসলে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্যেই আছি, একদম মুক্তিযুদ্ধের মূল চেতনার মধ্যে থেকে আমাদের দেশ পরিচালনা হচ্ছে, এটা হচ্ছে আমার সঠিক পথে নেবে না। এবং আমি কমরেড খালিদুজ্জামান ভাইদের আমন্ত্রণ করবো যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে আছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, সেটি একটু পর্যালোচনামূলক আলোচনা করে আমাদেরকে ধন্যবাদ এবং আশা করি এই আলোচনা প্রতিদিনকার মতোই আমরা প্রতিদিন এই একই সময় শুরু করতে চাই, রাত 8টায়। থাকবেন আশা করি আমাদের সঙ্গে।